নমস্কার। আজকে আমি আবার নতুন আরেকটি থ্রিলার মুভির এক্সপ্লানেশন নিয়ে এসেছি। সিনেমার কাহিনী সিরিয়াল কিলিং নিয়ে হলেও বাকি অন্য টিপিক্যাল সিরিয়াল কিলিং এর মতো নয়। এখানে সিরিয়াল কিলার কাহিনীর শুরুতেই মারা যায়, কিন্তু তার মৃত্যুর পর কিভাবে সে খুনগুলো করে সেখানেই আছে আসল টুইস্ট। তো যাই হোক, শুরু করা যাক। কিন্তু শুরু করার আগে আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সিনেমার প্রথম দৃশ্যে দেখা যায় একটি লোক বাড়ি থেকে খেয়ে দিয়ে বাড়িতে তালা মেরে একটা ছাতা নিয়ে বেরোয়, কিন্তু যাওয়ার সময় সে চাবিটা রাস্তায় ফেলে দিয়ে যায়। ওই দিন রাতে এক বড় নিউজ চ্যানেলের রিপোর্টার নয়না জানতে পারে রাতে তার শোতে যে মন্ত্রীর আসার কথা ছিল তিনি আসবেন না, তার জায়গায় আসবে এক নতুন হিরো যাকে নিয়ে কোর্টে ফ্রড কেস চলছে। নয়না প্রথমে এই হিরোর সাথে শো করতে চায় না, কারণ ছেলেটার চরিত্র ভালো না, আর সে জানতো এই হিরোর যেহেতু কোর্টে কেস চলছে তাই এই শোতে সে নিজের ইমেজ কিছুটা ক্লিয়ার করতে এসেছে। কিন্তু নয়নাকে বাধ্য হয়ে রাজি হতে হয়। যাই হোক, শো শুরু হয়। প্রথমে নয়না তাকে প্রশ্ন করে তার উপর যে ফ্রডের কারণে কেস চলছে সেই ফ্রডের কথা সত্যি কিনা। এতে ওই হিরো বলে এসব তাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দেওয়ার জন্য ইচ্ছে করে করা হয়েছে। তখন তাদের শো এর অডিয়েন্সের মধ্যে থেকে একজন উঠে এসে বলে এই হিরো যা বলছে তা সত্যি নয়, এ সত্যি সত্যি মানুষের সাথে ফ্রড করে। তখন ওই হিরো রেগে গিয়ে শো ছেড়ে চলে যেতে চায়, কিন্তু ওই লোক নিজের কাছ থেকে বন্দুক বার করে ওই হিরোর পায়ে গুলি করে আর সবাইকে বলে যে যেখানে আছে চুপ করে বসে থাকতে, না হলে সে গুলি চালাতে বাধ্য হবে। ভয় পেয়ে সবাই চুপ করে বসে থাকে। ওই শুটিং রুমের বাইরে যে টিম বসেছিল এডিট সাউন্ডের জন্য তারাও বেরোতে পারে না, কারণ ওই লোক সব দরজা লক করে রেখেছিল। ওই লোকটা নয়নাকে বলে তার নাম অ্যাসগার্ড, সে এখানে কেবল কয়েকটা কথা বলবে বলে এসেছে। সে আরো বলে আজকে এখানে নারায়ণ নামের একজন মারা যাবে। এরপর সে নয়নাকে জিজ্ঞাসা করে নয়না কি ক্রিমসন স্টোরি, আই অফ এ হান্টার, আরিয়ান নামের কোনো বই পড়েছে। নয়না বলে না, সে পড়েনি। অ্যাসগার্ড জানায় এই বইগুলো সে লিখেছে অনেক রিসার্চ করে, কিন্তু পাবলিশার 10 মিনিট পরেই তার বইগুলো বাতিল করে দিয়েছে। 10 বছর ধরে করা তার রিসার্চের কোনো দাম তারা দেয়নি, তাই সে এখানে লাইভ টিভিতে তার লেখা একটা পারফেক্ট ক্রাইম স্টোরি বলতে এসেছে। লেখা স্টোরি অনুযায়ী আজকে একটা মৃত্যু হবে, আর আজ থেকে পরপর 5 দিন একজন করে মরবে, কিন্তু তাদের মরার 1 ঘন্টা আগে সে তার নাম সবাইকে জানিয়ে দেবে। যেমন আজকে নারায়ণের মরার 1 ঘন্টা আগে সে তার নাম সকলকে জানিয়ে দিয়েছে। তখন নয়না তাকে জিজ্ঞাসা করে নারায়ণকে। অন্যদিকে রবি, যে চ্যানেলের হেড, সে অডিয়েন্স লিস্ট চেক করে দেখে নারায়ণ অন্য কেউ নয়, অ্যাসগার নিজে। অ্যাসগারের পুরো নাম অ্যাসগার নারায়ণ। এই কথাটা রবি ব্লুটুথের দ্বারা নয়নাকে জানায়। ওদিকে পুলিশ ঘটনাস্থলে চলে আসে। পুলিশ ওই চ্যানেলের সিকিউরিটিকে জিজ্ঞাসা করে তারা কি চেক করে দেখেনি কে কি নিয়ে ঢুকছে, নাহলে কিভাবে অ্যাসগার বন্দুক নিয়ে ভেতরে ঢুকবে। সিকিউরিটি জানায় তারা ভালোভাবে চেক করেই ভেতরে লোক পাঠিয়েছে, কেউ সাথে করে বন্দুক নিয়ে শোতে ঢোকেনি। তখন পুলিশ বুঝতে পারে ভেতর থেকে কেউ তাকে বন্দুকটা দিয়েছে। এরপর পুলিশ অ্যাসগারকে কল করে তার ডিমান্ড জানার জন্য, কিন্তু অ্যাসগার বলে তার কোনো ডিমান্ড নেই। এর কিছুক্ষণ বাদে পুলিশ টিম নিয়ে স্টেজে ঢুকে পড়ে, কিন্তু তাদের চোখের সামনেই অ্যাসগার নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এর পরের সিনে নাম্বি নামের পুলিশ অফিসারকে এই অ্যাসগারের সিরিয়াল কিলিং এর কেস দেওয়া হয়। নাম্বি একজন সিনসিয়ার পুলিশ অফিসার। আনিতার সাথে তার 6 বছর আগে বিয়ে হয়েছিল, কিন্তু সম্প্রতি তার ডিভোর্স চলছে। যাই হোক, এরপর নাম্বি আসে নিউজ চ্যানেলের অফিসে, যেখানে নয়নার সাথে কথা বলে, কিন্তু বিশেষ কিছু জানতে পারে না। সেখানে একটা লোককে পুলিশ ধরে যে ওখানে ক্লিনিং এর কাজ করত, কারণ সে অ্যাসগারকে ভেতরে বন্দুকটা দিয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে সে বন্দুক দেয়নি। অ্যাসগার তাকে একটা পার্সেল দিয়ে বলেছিল এতে ফোন আছে, সে নয়নার সাথে সেলফি তুলতে চায় তাই লুকিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে, কারণ ভেতরে ফোন অ্যালাউড নয়।
তাই এই পার্সেলটা সে যেন সিটের তলায় রেখে দেয় এবং তার জন্য তাকে টাকাও দিয়েছিল। তাই লোকটা অ্যাসগারের কথা মতো ওটা রেখে দিয়েছিল। এরপর পুলিশ ওই দিনের সিসিটিভি চেক করে দেখে অ্যাসগার সিকিউরিটি হ্যাক করে ওই শুটিং ফ্লোরের সব দরজা লক করে পুরো ফ্লোরকে নিজের কন্ট্রোলে নিয়েছিল। তারপর পুলিশ অ্যাসগারের বাড়ি যায়। সেখানে তার বাড়িতে সেরকম কিছু পাওয়া যায় না, তবে এক জায়গায় একটা ডায়েরি ও কাগজ পাওয়া যায়, যেগুলি অ্যাসগার পোড়ানোর চেষ্টা করেছিল কিন্তু সম্পূর্ণটা পড়েনি। নাম্বি সেই ডায়েরি খুলে দেখে সেটা ফাঁকা। এরপর নাম্বি তার প্রতিবেশীদের সাথে কথা বলে জানতে পারে অ্যাসগারের বউ মারা যাওয়ার পর থেকে সে একাই থাকে, তার ছেলে আছে কিন্তু সে তার সাথে থাকে না। যাই হোক, এরপর অ্যাসগার মরার ঠিক পরের দিন সন্ধ্যাবেলা হঠাৎ করে রাস্তায় যে অ্যাড দেখানোর জন্য এলইডি গুলো ছিল সেখানে অ্যাসগারের ভিডিও চালু হয়। সেই ভিডিওতে অ্যাসগার বলে আজকে অশোক নামের একজনকে সে খুন করবে, পুলিশ চাইলে সেটা আটকে দেখাক। এর পরের দিনে ওয়াচম্যানের পোশাক পরা এক বুড়ো লোককে দেখা যায়, যে ফোন করার জন্য এসটিডি বুথের দিকে যায়। সে বুথে ঢুকে তার নাতনিকে ফোন করে। তার নাতনি সেই ফোনটা রিসিভ করতেই বুথের ফোনটা ব্লাস্ট করে আর ওই বুড়ো লোক ওখানেই মারা যায়। কিছুক্ষণ বাদে ওখানে পুলিশ এসে জানতে পারে যে মরেছে তার নাম অশোক, মানে অ্যাসগার নিজের কাজ করে দিয়েছে, সে নিজে মরে গিয়েই একটা খুন করে ফেলেছে। এরপর নাম্বি অ্যাসগার ও অশোকের মধ্যে কি সিমিলারিটি আছে খুঁজে বের করার চেষ্টা করে। সে বোঝার চেষ্টা করে কেন অ্যাসগার মারার জন্য অশোককে বেছে নিয়েছিল। অনেক ভাবার পর সে বুঝতে পারে অ্যাসগার যেমন জীবনে একা ছিল তেমন অশোকও একাই ছিল। অশোকের মেয়ে জামাই তার সাথে কথা বলতো না, কেবল সে 2 দিন অন্তর ঠিক রাত 8টার সময় তার নাতনিকে ফোন করে কথা বলতো। নাম্বি এই কথাগুলো তার সিনিয়রকে জানিয়ে বলে অ্যাসগার একা থাকা বুড়ো লোকদের টার্গেট করছে, মানে তার পরের ভিকটিম কোনো একা হয়ে যাওয়া বুড়ো লোক হতে চলেছে। এবং সে আরও বলে যে অ্যাসগারের শুধু লেখক না, সে ইঞ্জিনিয়ারিংও পড়েছিল, তাই হ্যাকিংও জানে। নাম্বি জানায় সে শহরের রাস্তায় অ্যাড চলা এলইডি স্ক্রিন বন্ধ করে দিয়েছে, তাই অ্যাসগার সেটা হ্যাক করে আর সাধারণ মানুষকে ভয় দেখাতে পারবে না। কিন্তু তখনই অবাক করে দিয়ে অ্যাসগারের আরেকটা ভিডিও পোস্ট হয়, আর সেটা হয় টিভিতে সিরিয়াল চলার মাঝখানে, ফলে সাধারণ মানুষজন ভয় পেয়ে যায়। ভিডিওতে অ্যাসগার বলে সে আজকে 1 ঘন্টা পর রাজিয়া নামের একজনকে খুন করবে। এই ভিডিও দেখে নাম্বি বুঝতে পারে তার প্রেডিকশন ভুল ছিল, মানে সে ভাবছিল মনে হয় অ্যাসগার জীবনে একা হয়ে যাওয়া বুড়ো লোকদের মারবে, কিন্তু ভিডিওতে সে এক ইয়াং মেয়ের নাম বলছে। এরপর রাজিয়াকে দেখা যায় সে একজন ভরতনাট্যম শিক্ষিকা। স্টেজে যায় সে পারফর্ম করতে। স্টেজে গিয়ে নাচতে নাচতে হঠাৎ তার নাক দিয়ে রক্ত বেরোয় আর সে স্টেজেই পড়ে মারা যায়। এরপর সেখানে নাম্বি যায়। ওখানে গিয়েও জানতে পারে রাজিয়ার মেকআপে সায়ানাইড মেশানো হয়েছিল, আর এই কাজ অ্যাসগারই করেছিল, কারণ সে জানতো রাজিয়া কেবল স্টেজে পারফরমেন্সের সময়ই ওই মেকআপ ব্যবহার করে। যাই হোক, এরপর নাম্বি ওই লোককে খুঁজে বার করে যে অ্যাসগারকে বন্দুক দিয়েছিল। ওই লোককে জিজ্ঞাসা করে নাম্বি জানতে পারে অ্যাসগার এর কাছ থেকে বন্দুক আর সায়ানাইড নিয়েছিল এবং আরও 2টো কেমিক্যাল চেয়েছিল, কিন্তু সেটা তার কাছে ছিল না বলে সে দিতে পারেনি। আর ওই কেমিক্যালগুলোর নাম ওর মনেও নেই, তাই সে পুলিশকে বলতে পারবে না। যাই হোক, এর পরের দিন সবার টেলিগ্রামে একটা ভিডিও আসে, সেখানে অ্যাসগার বলে তার পরের ভিকটিমের নাম ইউবরাজ। তখন পুলিশ তাদের স্টেটের সব লোকেদের ডাটাবেজ চেক করে দেখে ওখানে অনেক ইউবরাজ আছে, তারা সঠিক লোককে খুঁজে পায় না। ওদিকে একটি ছেলে সমুদ্রের নিচে সমুদ্রকে পলিউশন মুক্ত করার জন্য একটা পোস্টার নিয়ে প্রোটেস্ট করে, কিন্তু সেখানে সে মারা যায়, আর এই ছেলেটার নাম ইউবরাজ। এরপর সেখানে পুলিশ আর ফরেন্সিক আসে। ফরেন্সিকের ডাক্তার বলে ইউবরাজ যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে গিয়েছিল ওখানে 100% অক্সিজেন ছিল। তখন নাম্বি জিজ্ঞাসা করে আমরা তো অক্সিজেন নিয়ে বেঁচে থাকি, তাহলে ইউবরাজ মরল কিভাবে? তখন ডাক্তার বলে আমরা যে অক্সিজেন নিই তার মধ্যে নাইট্রোজেন থাকে,
পুরো অক্সিজেন নয়, কিন্তু এখানে পুরো অক্সিজেন ছিল, যেটা শরীরের পক্ষে ক্ষতিকর, তাই সে মারা গেছে। মানে অ্যাসগার্ড তার কথা মতো 3 নাম্বার খুন করে দিয়েছে। এদিকে একদিন একটি উকিলের কাছে অ্যাসগারের চিঠি আসে। উকিল সঙ্গে সঙ্গে পুলিশকে ডাকে। নাম্বি সেখানে যায়। তখন উকিল বলে অ্যাসগার তাকে উইল পাঠিয়েছে, সেখানে বলা আছে তার বই বিক্রি হয়ে যে টাকা পাওয়া যাবে সেই টাকা ওয়েলফেয়ার অফ টিচার্স, পুলিশ ওয়েলফেয়ার কমিটি, গুড পিস, আর্মি ওয়েলফেয়ার, রাইটার্স কমিটিতে ভাগ করে দিতে হবে। তখন নাম্বি বুঝতে পারে যে যে কমিটিতে অ্যাসগার টাকা দিয়েছে সেই ফিল্ডের একজন করে লোককে সে মারবে। সেই মতো সে ওয়েলফেয়ার টিচার্স কমিটি থেকে রাজিয়াকে মেরেছে, কারণ সে নাচ শেখাতো। আবার আর্মি ওয়েলফেয়ারে টাকা দিয়েছে কারণ সে অশোককে মেরেছে, আর অশোক এক্স আর্মি ছিল। নাম্বি আর একটা জিনিস বুঝতে পারে যে অ্যাসগার তার যে পারফেক্ট ক্রাইম স্টোরি বইয়ের কথা বলেছিল তার নাম আরিয়ান, আর এখানে এই নামের প্রত্যেকটা লেটার দিয়ে তার ভিকটিমের নাম শুরু হয়েছে। যেমন আরিয়ানে প্রথমে আছে এ, আর এখানে এ স্ট্যান্ডস ফর অ্যাসগার, আর হিসেব মতো তাকে দিয়েই সে এই হত্যাকাণ্ড শুরু করেছে। পরের লেটার হলো আর, আর আর স্ট্যান্ডস ফর রাজিয়া, তার সেকেন্ড ভিকটিম। এরপর ওয়াই, ওয়াই মানে ইউরাজ, তার থার্ড ভিকটিম। মানে এরপর দুটো ভিকটিমের নাম এ আর এন দিয়ে শুরু হবে। ওদিকে অ্যাসগারের আরেকটা ভিডিওতে আসে, সেখানে সে বলে আজকে সে আশাকে মারবে। সে সেখানে কিছু ডাক্তারি টার্মও ব্যবহার করে। তখন নাম্বি বুঝতে পারে আশা নিশ্চয়ই মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত আছে। সেই অনুযায়ী ডেটাবেস চেক করে দেখে আশা একজন নার্স। সে আর তার স্বামী এক হাসপাতালে কাজ করত, কিন্তু কোভিডের সময় তার স্বামী মারা যায়, আর তার স্বামীর পেনশনের টাকাও সে পায়নি। তো তার অবস্থা খুবই খারাপ, সে ডিপ্রেশনেও চলে গেছে। নাম্বি তখন তার ঠিকানা জোগাড় করে তার বাড়িতে যায়, কিন্তু সে সেখানে ছিল না। তার প্রতিবেশী বলে সে চার্চে গেছে, আজ তার স্বামীর ডেথ অ্যানিভার্সারি। নাম্বি তার পুলিশ ফোর্স নিয়ে সেখানে যায়। নাম্বি দেখে আশা তার স্বামীর কবরের সামনে আছে। আশা তখনও ঠিক ছিল। নাম্বি তাকে তাদের সাথে যেতে বলে। আশা পুলিশের গাড়িতে ওঠে, কিন্তু ওর নাক দিয়ে রক্ত পড়তে থাকে, আর আশাও মারা যায়। এবার বাকি থাকে শুধু একজন, যার নাম এন দিয়ে শুরু। পরের দিন পুলিশ অ্যাসগারের কম্পিউটার সিস্টেম হ্যাক করে ফেলে, তাই যে ভিডিওটা পরে পোস্ট হওয়ার কথা ছিল সেটা পুলিশ আগেই দেখে নেয়। সেখানে সে বলে সে লাস্ট ভিকটিমের নাম বলবে না, কিন্তু সেটা নাম্বিও হতে পারে। তখন নাম্বির সিনিয়র তাকে আপাতত নিজের বাড়িতে থাকতে বলে, কিন্তু নাম্বির মনে হয় ভিকটিম সে না, অন্য কেউ। তার একবার মনে হয় নয়না হলেও হতে পারে, তাই সে একজনকে নয়নার কাছে পাঠিয়ে দেয়। তখন নাম্বির অ্যাসগারের বাড়ি থেকে পাওয়া ওই অর্ধেক পোড়া ডায়েরির কথা মনে পড়ে। ও ওটা ভালো করে দেখে, ওখানে পেজ ফাঁকা না, কিছু লেখা আছে। তাই সে পেজটাকে আগুনের ওপর ধরে, আর সেখানে অ্যাসগার সকলকে কিভাবে মারবে তার প্ল্যান লেখা ছিল। প্রথমে অশোককে মারার জন্য বোম ব্লাস্ট করার প্ল্যান সব লেখা ছিল। ওখানে শেষে নাম্বি দেখে অ্যাসগারের বাড়ির ভেতরের ঘরগুলির ছবি আঁকা, ওখানে একটা ছোট্ট আন্ডারগ্রাউন্ড ঘরেরও ব্লুপ্রিন্ট আঁকা। নাম্বি বুঝতে পারে নিশ্চয়ই লাস্ট ভিকটিমকে ওখানে লুকিয়ে রেখেছে অ্যাসগার। নাম্বি অ্যাসগারের বাড়িতে যায়। সেখানে মেঝেতে একটা কাঠ সরিয়ে নিচে ঘর দেখতে পায়। সেখানে নাম্বি গিয়ে দেখে টিভিতে অ্যাসগারের ভিডিও চলছে। অ্যাসগার বলে সে জানতো নাম্বি এখানে আসবে। তখন নাম্বি দেখে ও একটা কাচের ছোট ঘরে আটকে গেছে, আর সেখানে জল ভরতে থাকে। তখন নাম্বির দম বন্ধ হতে থাকে, কিন্তু গ্লাস কাটার দিয়ে নাম্বি কাঁচ ভেঙে দেয়, আর দেখে জল একটা ঢালু জায়গায় চলে যাচ্ছে ঘরের মধ্যে। নাম্বি ওইদিকে গিয়ে দেখে ওখানে একটা ফাঁকা দিয়ে জল নিচে যাচ্ছে। নাম্বি ওই ফাঁকা জায়গাটা তুলে দেখে ওর মধ্যে ওই ট্রান্সজেন্ডার মহিলা রয়েছে, যাকে অ্যাসগার তুলে এনেছিল লাস্ট ভিকটিম হিসেবে। কিন্তু অ্যাসগারের পঞ্চম মার্ডার সফল হয় না, নাম্বি তাকে বাঁচিয়ে নেয়।
পরের দিন প্রেস কনফারেন্সে নাম্বি বলে অ্যাসগার এমন ভিকটিম বেছে নিয়েছিল যারা সমাজের হয়ে কাজ করত কিন্তু তাদের কেউ দাম দিত না। যেমন রাজিয়া সবাইকে নাচ শেখাতো কিন্তু তার নাচের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার অশোক এককালে আর্মি অফিসার ছিল কিন্তু তাকে কেউ পাত্তা দিত না। আশা নার্স ছিল কিন্তু তাকেও সমাজ তার সঠিক প্রাপ্য দেয়নি। এইভাবেই সে তার ভিকটিম বেছে নিত। এর পরের সিনে দেখা যায় নাম্বি অ্যাসগারের বাড়ি থেকে পাওয়া তার আরিয়ান গল্পের ড্রাফট কপি পড়ে দেখে সেখানে লাস্টে তার নাম দেওয়া আছে, মানে যেন অ্যাসগার আগে থেকেই জানতো নাম্বি এই কেসটা পাবে। কিন্তু এটা কি করে সম্ভব, কারণ অ্যাসগার মারা যাওয়ার পর এই কেসটা নাম্বির কাছে এসেছে। তখন নাম্বির মনে পড়ে আগের দিনের ভিডিওতে অ্যাসগারের নাম্বির নাম নিয়েছে কিন্তু ওর পক্ষে নাম্বিকে চেনা অসম্ভব। তখন নাম্বি ওই বইয়ের লাস্ট পেজ পড়ে দেখে অ্যাসগার তাকে আগে থেকেই চিনতো। নাম্বি যখন আগে একটা কেস সলভ করেছে তখন থেকেই, আর তার লাস্ট ভিকটিম নাম্বিই ছিল। কিন্তু নাম্বি কোনো কারণে বেঁচে যায়, সে আর মরে না। এভাবেই মুভি শেষ হয়ে যায়।